চোখ মুছতে মুছতে কলেজের গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেলাম। আসলে চোখের মধ্যে একটা ময়লা পড়েছিল, তাই চোখ মুছতে মুছতে হাঁটতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর উঠেই ঠাসস ঠাসস দুইটা ছড় বসিয়ে দেয়। মেয়ে, এই কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? আমি এই ভদ্রভাবে কথা বলেন, আমি ইচ্ছা করে ধাক্কা দিই নাই। আর আপনি দেখে চলতে পারেন না? মেয়ে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। আমার মুখে মুখে তর্ক করিস। আমি এই, আপনি আমাকে যা ইচ্ছা বলেন। মা বাবাকে কিছু বলবেন না। তাহলে কিন্তু? মেয়ে, তাহলে কি করবি তুই? তুই জানিস আমি কে? আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। মেয়েটার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে গেল। মনে মনে ভাবলাম, আমি যদি একবার আমার আগের রূপ দেখাই তাহলে বুঝবি আমি কি জিনিস। নিজেকে সান্ত্বনা দিলাম যে আমি এখানে লেখাপড়া করতে আসছি, কোনো ঝামেলায় পড়তে নয়। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আরও কয়েকটা গালি আর কিছু হুমকি দিয়ে চলে গেল। চারপাশে কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল। একজন বলল, ছেলে ভাই, নিজের পায়ে নিজেই কুঠাল দিয়েছ। আমি মানে? ছেলে মেয়েটাকে চেনো? আমি না। ছেলে কলেজে আজ মনে হয় নতুন? আমি ট্রান্সফার নিয়ে আসছি, 3য় সেমিস্টার। ছেলে, ও আচ্ছা, সেজন্যই তো। মেয়েটার বাবা এই কলেজের সভাপতি, অনেক ক্ষমতাবান ব্যক্তি। এক নামে সবাই চেনে। মেয়েটা বাবার ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই করে। ওর সাথে কেউ টাক্কা দিয়ে পারে না। ছেলেটার কথা শুনে আমি হাসতেছি। তারপর ছেলেটা বলল, ছেলে, কি ব্যাপার, হাসছ কেন? আমি না, এমনি। আচ্ছা যাই ভাইয়া, পরে কথা হবে। এরপর ক্লাসের দিকে হাঁটা দিলাম। চলেন এবার আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আপাতত আমার কেউই নাই। এক ধরনের এতিম। আবার এটা ভাববেন না যে আমার বাবা মা নেই। সবাই আছে, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখনো কিছু বুঝছেন না তো? চলেন বুঝিয়ে বলি। আমি ছিলাম বখাটে ছেলেদের লিডার। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করিনি। মারামারি, রাজনীতি, এমনকি মাদকের ব্যবসাও করেছি। প্রতিদিন আমার নামে বাসায় বিচার আসত। বাবা প্রতিদিন আমাকে অনেক বকাঝকা করতেন, কিন্তু কোনো হতো না। এভাবেই দিন যাচ্ছিল, আর বাবা আমার উপর দিন দিন ক্ষেপে কাঠ হয়ে যাচ্ছিল। একদিন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু বন্ধু বখাটে বলে মেয়েটা রিজেক্ট করে দেয়। তারপর আমরা মেয়েটার বাসায় গিয়ে ওর বাবাকে মেরে মেয়েটাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসি। কিন্তু ভুলবশত কারণে মেয়েটা পালিয়ে যায়। পরে আমাদের সবার নামে মামলা দেয়, সেজন্য বাবাকেও থানায় যেতে হয়। অনেক কষ্টে জরিমানা দিয়ে বাবা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর সবার সামনে ডানগালে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মতো ছেলের দরকার নেই, আজ থেকে তুই এই বাসায় থাকতে পারবি না। আমি মনে করব আমাদের কোনো সন্তান ছিল না। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। বেরিয়া যা এখন বাসা থেকে। যদি জীবনে কখনো ভালো হতে পারিস তখন আমার সামনে আসবি, আর নহলে আমি মরে গেলেও আসবি না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল, কিছু বলার থাকলেও বলতে পারছে না, কারণ বাবার কথার উপর কথা বলার মতো সাহস আম্মুর আদৌ হয়ে ওঠেনি। বাবার কথাগুলো সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে গেলাম। সেদিন ভেবেছিলাম বাসা থেকে বের হয়ে গেলে ভালো থাকতে পারবো, কিন্তু না। যখন বাইরে চলে আসলাম দেখলাম আমার পাশে কেউই নেই। আমার রাজনীতি, গুন্ডামি, এলাকার বড় ভাই কেউই ছিল না। রাস্তার কুকুর পর্যন্ত আমাকে ঘৃণা চোখে দেখেছে। অনেক জনকে কল দিলাম, কেউই আমাকে সাহায্য করতে আসেনি। সেদিন রাতটা রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে কাটাই। আমি একা না, আমার পাশে কিছু কুকুরও ছিল। তখন বুঝলাম মাথার উপরে বাবার ছায়াটা কত গুরুত্বপূর্ণ।
তখন সিদ্ধান্ত নিলাম যে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াব। আর আজ থেকে সব ধরনের রাজনীতি, গুন্ডামি বাদ দিয়ে দিলাম, সাধারণভাবে চলব। কোনো দিন বিপদে পড়লেও আর এই লাইনে আসব না। তারপর এক মামাতো ভাইয়ের সাহায্যে আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে চলে আসলাম এবং 2টা টিউশনি নিলাম। ওগুলো দিয়েই নিজের খরচ চালিয়ে যাচ্ছি। আর আজকেই প্রথম দিন। প্রথম দিনই কি ঘটল আপনারা তো দেখলেন। আপনাদের পরিচয় দিতে দিতে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। আমি আসসালামু আলাইকুম, স্যার আসতে পারি? স্যার হুম আসো। কি চাই? আমি স্যার আমাকে জাহিদ ভাই, মামাতো ভাই পাঠিয়েছে। আপনার সাথে কথা বলার জন্য বলেছে। স্যার ও আচ্ছা আচ্ছা। তোমার কথা আমাকে জাহিদ বলেছিল। কি যেন নাম তোমার? আমি জি স্যার জুয়েল। স্যার আচ্ছা ভালো, এখানে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে জানাবে। আর কোনো কিছুর দরকার হলেও বলবে। আমি জি স্যার অবশ্যই। স্যার ওকে এবার ক্লাসে যাও। ক্লাসরুম চেনো? আমি না স্যার নতুন তো, তাই চিনতেছি না। স্যার সমস্যা নেই, 3 তলার শেষের রুম। আর আমি অন্যান্য স্যারদেরকে বলে দিব তোমার কথা। সবার সাথে পরিচিত হয়ে নিও। যাও ভালো করে পড়ালেখা করো। আমি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর অফিস থেকে বের হয়ে ক্লাসে গেলাম। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল আমাকে দেখে, সবাই ভূত দেখার মতো স্তব্ধ হয়ে গেল। আসলে হওয়ারই কথা, ওরা এতদিন ধরে ক্লাস করছে, আমাকে তো এর আগে দেখেনি। আমি গিয়ে পেছনের একটা টেবিলে গিয়ে বসলাম। আমার পাশের জন আমাকে জায়গা দিয়ে সরে বসে গেল, এরপর মোবাইল টিপতেছে। আমিও কোনো কথা না বলে মাথা নিচু করে বসে আছি। বাম পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটা যার সাথে একটু আগে আমার কথা কাটাকাটি হয়েছে। তার মানে মেয়েটার আমার সাথেই পড়ে। ধুর শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। খেয়াল করে দেখলাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর স্যার আসলো, সবাই উঠে দাঁড়ালো, আমি উঠলাম। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, স্যার এই তুমিই জুয়েল? আমি জি স্যার, দাঁড়িয়ে। স্যার আচ্ছা বসো। এই সবাই শোনো, ও তোমাদের নতুন বন্ধু। ট্রান্সফার নিয়ে এসেছে, আজ থেকে তোমাদের সাথে পড়ালেখা করবে। ক্লাস শেষে সবাই পরিচয় করে নিও। এখন বই নাও। এরপর ক্লাস শুরু হলো। মনোযোগ সহকারে ক্লাস করলাম। জীবনের প্রথম এত মনোযোগ দিয়ে ক্লাস করলাম, ভালোই লাগলো। ক্লাস শেষে আমার পাশে থাকাটা ছেলেটা একটা হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আমি হাকিম। আমি হ্যালো, আমি জুয়েল। হাকিমও আগে কোথায় ছিলা? আমি আগের ঠিকানা দিলাম। হাকিমও ও আচ্ছা ভালো। আমি একটা কথা বলতাম। হাকিমও হুম, বলো। আমি ওই মেয়েটা, ঝগড়া হওয়া সেই মেয়েটা। হাকিমও আরে ওর নাম তন্নি। এই ক্যাম্পাসের সবচেয়ে জেদি মেয়ে। কত ছেলে যে চর খাইছে, ওর হাতে হিসেব নেই। ওর বাবার ক্ষমতা দেখিয়ে যে কোনো কাজ করে ফেলে। ভুলেও ওর কাছে যাবে না। আমি আরে না, এমনি জিজ্ঞেস করলাম। হাকিমও আচ্ছা ঠিক আছে থাকো, আমি চলে যাচ্ছি। আমি আর ক্লাস করবে না? হাকিমও না, জিএফ পার্কে বসে আছে। তাড়াতাড়ি না গেলে সমস্যা। আমি হাহা আচ্ছা ঠিক আছে যাও। হাকিমও ওকে পড়ে দেখা হবে। এরপর হাকিম চলে গেল, আমি একা একা বসে রইলাম। আরও একটা ক্লাস করলাম। বিরতির সময় আমি ব্যাগ ঘোচাচ্ছি, এমন সময় পেছনে থেকে কেউ একজন হাত ধরে টান দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়ে আমি ফারিয়া। আমি জিয়া, আমি জুয়েল। ফারিয়া ফ্রেন্ড? হাত একটা বাড়িয়ে দিয়ে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আসলে জীবনে কোনো মেয়েই আমার ফ্রেন্ড হতে চায়নি। না হওয়ারই কথা, বখাটে ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে না। কিন্তু সুন্দর মেয়েগুলোর কপারে বেশিরভাগ বখাটে ছেলেই থাকে।
আমার এইভাবে চুপ করে থাকা দেখে ফারিয়া বলল, ফারিয়া, ওই মিস্টার, জাস্ট ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, বিয়ে করতে নয়। এত চিন্তা করার কি আছে? আমি না, সরি। ওকে ফ্রেন্ড। ফারিয়া, আচ্ছা, আজ থেকে একজন অন্যজনকে তুই করে বলবো। আপনি বা তুমি, এগুলো আমার পছন্দ না। আমি, আচ্ছা ঠিক আছে। ফারিয়া, চল এখন। আমি কোথায়? ফারিয়া, ক্যান্টিনে। আমার বাকি ফ্রেন্ডসদের সাথে তোর পরিচয় করিয়ে দিব। আমি, হুম, চল। এরপর ক্যান্টিনে গেলাম। অনেক স্টুডেন্ট ওখানে বসে আছে। আমজ ফারিয়ার পিছু পিছু হাঁটতেছি। একটা টেবিলের পাশে গিয়ে ফারিয়া বলল, ফারিয়ার গাইজ, ওর হচ্ছে জুয়েল, আমাদের নতুন ফ্রেন্ড। তারপর সবাই পরিচয় দিতে লাগলো, হাই, আমি সানি, আমি আয়মান, আমি সাদিয়া। আমিও আমার পরিচয় দিলাম। সাদিয়া বলল, সাদিয়া, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে আপনি বা তুমি চলে না, শুধু তুই চলে। আমরাও তোকে তুই বলবো, তুইও আমাদের তুই বলবি। আমি, আচ্ছা ঠিক আছে। সানি, এবার বল, কি খাবি? আমি, আপনারা যেটা খাবেন। আয়মান, ফারিয়া, ও মনে হয় আমাদের আপন করে নিতে পারেনি। সাদিয়া, এই তুই করে বলার জন্য বলেছি না। আমি, আচ্ছা ঠিক আছে, তোরা যেটা খাবি সেটাই অর্ডার দে। আসলে ছেলে মেয়েগুলো যে এত মিশুক, এত ভালো মেন্টালিটির, ওদের সাথে না মিশলে হয়তো জানতাম না। একদিনেই এত আপন করে নিল আমাকে, ভাবতেই ভালো লাগছে। হঠাৎ করেই দেখলাম সেই ফালতু মেয়েটা আমার দিকে আসছে। চোখ মুখ লাল হয়ে আছে, আমার কাছে এসে পাশ কেটে চলে গেল, অন্য একটা টেবিলে গিয়ে বসল। আরও কতগুলো গুন্ডি মেয়ে ওর পাশে গিয়ে বসল। কিছুক্ষণ ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগল, তারপর পুরো দল আমাদের কাছে আসলো। তন্নি, ওই কান ধর আমাকে। সানি, কান ধরবে মানে? কি করছে ও? তন্নি, ও আমার ফ্রেন্ড ফাহিমাকে চোখ মেরেছে। আমি তো পুরা টাস্কি খেয়ে গেলাম। তারপর বললাম, আমি, আপনার সমস্যা কি? শুরু থেকেই আমার পিছে লাগছেন। তন্নি, কি আমি তোর পিছে লাগছি? তোর মতো ছোট লোকের পিছে আমি লাগব? আয়মান, এই তন্নি, তোর সমস্যা কি? ও আজকেই এই কলেজে আসলো, আর তুই আজকেই ওর পিছে লাগছিস? সমস্যা কি তোর? তন্নি, তোর এত জলে কেন? ও তোর কি হয়? সাদিয়া, দেখ তন্নি, ও আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না, বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। তন্নি, বাহ, প্রথম দিনই বেস্ট ফ্রেন্ড? আর 2 দিন গেলে তো জামাই বানাই ফেলবি। সাদিয়া, হে বানাবো, তোর কোনো সমস্যা? যা এখান থেকে। তন্নি, ওই চল সবাই, সাথে থাকা মেয়েগুলোকে, এই ছোট লোকের বাচ্চাকে পড়ে মোঝা বোঝাবো। সবাই চলে গেল, রাগে মাথায় রক্ত উঠে গেল। শালা বারবার ইচ্ছা করছে আগের রূপে 1 ঘন্টার জন্য ফিরে যাই, আর দেখিয়ে দিই আমি জিনিস ছোট নাকি অন্য কিছু দেখিয়ে দিই। আমার চুপ থাকা দেখে সাদিয়া বলল, সাদিয়া, কিরে, তোর সাথে তন্নির আগে কিছু হয়েছে? আমি, হুম, পুরো ঘটনা বললাম। আয়মান, আচ্ছা বাদ দে, মেয়েটা ফালতু। বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করে, ওর থেকে দূরে থাকিস। সানি, ওই এগুলো বাদ দে, এখন খেয়ে নে সবাই। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। প্রথম দিক ভালোই কাটছে, যদি তন্নি মেয়েটার সাথে এগুলো না ঘটত তাহলে আরও ভালো হতো। রাতে শুয়ে শুয়ে ভাবছি, অচেনা একটা ছেলের সাথে তন্নি এমন কেন করল? তবে তন্নি মেয়েটা কিন্তু অনেক সুন্দর, প্রথম দেখায় যে কেউ প্রেম পড়বে। রাগটা একটু বেশি মনে হয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে চলে গেলাম। গেট পার হয়ে একটু ভিতরে গেলাম। গাছতলায় তন্নির অনেকগুলো গুন্ডি ফ্রেন্ডস বসে বসে একটা ছেলেকে র‍্যাগ দিচ্ছে। ছেলেটা কান ধরে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছি।
এমন সময় একটা মেয়েকে আমাকে ডাক দিল। মেয়ে ওই চিকনা। আমি। মেয়ে ওই তোকে বলছি, আমাকে দেখিয়ে। এদিকে আয়। আমি কি হইছে? কি সমস্যা, ডাকছেন কেন? মেয়ে সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? আমি মানে সিনিয়র কে? মেয়েকে আবার আমরা কি সিনিয়র না? আমি ওই হ্যালো, আমরা সেম ব্যাচের ওকে। মেয়ে তোর তো সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। আমি সাহসের কি দেখছেন এখনো? মেয়ে কিছু বললি? আমি না, আমি যাই, কাজ আছে। মেয়ে ওই দাঁড়া। আমি কেন? মেয়ে তুই কান ধরে 5 বার উঠবস করবি? আমি মানে মেয়ে মানে তুই কান ধরে উঠবস করবি। আমি যদি না করি? মেয়ে মেরে তোর মাংস আলাদা করে ফেলব, তুই আমাদের সম্পর্কে ভালো করেই জানিস। আমি দেখব কি করো। আর কিছু না বলে ক্লাসে চলে গেলাম। দেখলাম ওরা কাকে যেন কল দিয়ে আসতে বলতেছে। আমি ওদিকে খেলা না করে ক্লাসরুমে চলে গেলাম। তৃতীয় ঘন্টার সময় আমি সানি, সাদিয়া, ফারিয়া আর আয়মান বসে বসে গল্প করতেছি। এমন সময় ৪৫টা ছেলে স্টিলের পাইপ নিয়ে ক্লাসে ঢুকল। দেখে মনে হচ্ছে না এই কলেজের ছেলে। স্টুডেন্টরা সবাই ভয়ে জড়ো হয়ে বসে আছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, ওই তোদের মধ্যে জুয়েল কে রে? সবাই আমার দিকে তাকালো। ছেলেটা আমার কাছে এসে, ছেলে ওই তুই জুয়েল? আমি হুম আমি। ছেলেটা আর কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে টানতে টানতে নিচে নিয়ে যায়। ক্লাস সহ পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিচে গাছতলায় নিয়ে যায়। দেখলাম তন্নি আর ওর গুন্ডি মেয়েগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে। তার মানে ওরাই আমাকে মারার জন্য ছেলে ফিট করেছে। আমাকে যে ছেলেটা নিয়ে যায় সে বলল, ভাই ওরে নিয়ে আসছি। ছেলেটা আমার দিকে তাকালো আর সাথে সাথে বলল, ছেলে আরে জুয়েল ভাই, আপনি এখানে? আমি ফাহাদ, তুই এখানে কেন? আমাদের কথা শুনে তন্নি সহ বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে। আসলে ফাহাদ ছেলেটা আমার সাথেই রাজনীতি করত, একবার একটা মামলাও খায় আর আমি তাকে সেখান থেকে উদ্ধার করি। সেই থেকে আমাকে দেখলে সর্বোচ্চ সম্মান দেখায়। ফাহাদহ ভাই, এই মেয়েটা তন্নি আমাকে টাকা দিয়েছে একজনকে মারার জন্য, কিন্তু সেই ছেলেটা যে আপনি সেটা আমাকে বলেনি। প্লিজ ভাই কিছু মনে করবেন না, নেক্সট টাইম আর হবে না। প্লিজ ভাই মাফ করে দেন। আমি আচ্ছা বাদ দে, আমি কিছু মনে করিনি। ফাহাদহ ভাই আপনি এখানে কেন? ওদিকের কি খবর? আমি ওগুলো সব বাদ দিয়ে দিছি। আচ্ছা এসব ব্যাপারে এখানে না বললেই ভালো হয়। ফাহাদহ ওকে ভাই, আমি চলে যাচ্ছি। আর ওর যে কলার চেপেছে, ব্যবহারে কিছু মনে করবেন না। আমি ওকে যা কিছু মনে করিনি। ফাহাদহ আর এই যে আপনি, তন্নি, নেক্সট টাইম আর আমাকে ডাকবেন না। যত সব ফাজিল মেয়ে। আচ্ছা ভাই যাচ্ছি। পুরো ক্যাম্পাসের স্টুডেন্টরা আমার দিকে অবাকভাবে তাকিয়ে রইল। সানি, আয়মান, ফারিয়া, সাদিয়া ওরাও ছিল। আমি ক্লাসে চলে গেলাম। কিছুই ভালো লাগছে না। মেয়েটা এমন কেন করল আমার সাথে? ধুর, ক্লাস করব না। সোজা ক্যান্টিনে চলে গেলাম। দেখলাম ওখানে সানিরা সবাই আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। সবাই ভূত দেখার মতো হা হয়ে আছে। আমি কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? সাদিয়া, একটা সত্যি কথা বলবি? আমি হুম, কি কথা? সাদিয়া, তুই কে? আমি মানে আমি জুয়েল, তোদের ফ্রেন্ড। আয়মান, সেটা না হয় বুঝলাম, কিন্তু ছেলেগুলো তোকে দেখে এমন ভয় পেল কেন? আমি আরে ওরে আমি আগে থেকেই চিনি, তাই। সানি, তুই মিথ্যা বলতেছিস। আমাদের বল, কোনো সমস্যা নাই, আমরা তোর ফ্রেন্ড, কাউকে কিছু বলবো না। আমি আরে ধুর, কি বলবো? আয়মান, ছেলেগুলো তোকে দেখে এমন করল কেন? সাদিয়া, শুধু আমরা না,
তন্নি সহ পুরো ক্যাম্পাসের সবাই অবাক হয়ে গেছে। এর কারণ কি? আরে ধুর, আমি নিজেই জানি না। সানি, তার মানে তুই সত্যিটা বলবি না? এই তো। এই সবাই চল, এখানে থেকে আর লাভ নাই। এই কই যাস, বসো এখানে বলছি। ফারিয়া, হুম বল তাহলে। পুরো ঘটনাটা ওদেরকে বললাম। সাদিয়া, এই জন্যই ছেলেগুলো তোকে ভয় পেল? হুম। সানি, তুই কি তন্নির সাথে আবার কোনো ঝামেলা করবি? আরে না, ঝামেলা করলে প্রথমেই করতে পারতাম, কিন্তু আমি করব না। এগুলো করার ইচ্ছা থাকলে আগের ক্যাম্পাসেই করতাম, এখানে আসতাম না। সাদিয়া, কিন্তু ও যদি তোর সাথে আবার কোনো ঝামেলা করে? করলে করুক, বাট আমি কিছু করব না। সানি, ঝামেলা কেন করবে? আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে তন্নি আর কোনো ঝামেলা করতে পারবে না। আয়মান, হুম ঠিক বলছিস। বন্ধু, যা হইছে বাদ দে। আমরা আছি, তুই টেনশন করিস না। সেদিন ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে বসে বসে ভাবতেছি, আমার জন্ম হলো কি শুধু ঝামেলায় পড়ার জন্য? যাও, সব কিছু ছেড়ে একটু ভালো হতে চেয়েছি, সেটাও সম্ভব হচ্ছে না। তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কলেজে গেলাম। ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি মেয়েটা আসলো, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে, এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর দিকে না তাকিয়ে আবার আড্ডা দিতে শুরু করলাম। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছি, এমন তন্নির গুন্ডি ফ্রেন্ডগুলো এসে আমাকে ঘিরে ধরল। রিয়া, কিরে হিরো, কই যাস? দেখেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনারা আপনাদের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। পলি, আরে তোর মতো ছোট লোক আমাদের সাথে কি কথা বলবে? তোর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে কথা বলার? মাথায় রক্ত উঠে গেল, নিজের রাগকে কন্ট্রোল করে আর কোনো কথা না বলে সোজা হাঁটা দিলাম। এমন সময় তন্নি অন্য পাশ হতে আমার সামনে এসে দাঁড়াল। তন্নি, কিরে ছোটলোক, কই যাস? দাঁড়া এখানে। আপনার সমস্যা কি? তন্নি, আমার সমস্যা তুই, তোকে দেখলেই আমার গা জ্বলে। ডাক্তার দেখান, আপনার মনে হয় চুলকানি হয়েছে। তন্নি, তুই কি ভাবছিস কাল ছেলেটার হাত থেকে বেঁচে গেছিস বলে আমিও তোকে ভয় পেয়ে যাব? নো নেভার, তুই শুধু দেখ আমি তোর কি হাল করি। যা পারেন করেন, এখন সরেন সামনে থেকে। তারপর সোজা ক্যান্টিনে চলে গেলাম, সানিদের সাথে আড্ডা দিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছুদূর যাওয়ার পর একটা ছেলে আমার পিছু নিল। খেয়াল করলাম ছেলেটা আমাকে ফলো করছে, আর একটু সামনে যাওয়ার পর আরও একটা ছেলে গলির ভিতর থেকে বের হয়ে ওই ছেলেটার সাথে হাঁটতে লাগল। এভাবে মোট 5 জন ছেলে আমার পিছু নিল। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, ওরাও তাড়াতাড়ি হাঁটা শুরু করল। একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে ডাক দেয়। ছেলে ওই সাদা শার্ট দ্বারা। আমি পিছনে তাকাতেই দেখি প্রথমের সেই ছেলেটা আমাকে ডাক দেয়। জি, আমাকে বলছেন? ছেলে, তো এখানে কি তোর বাপ আছে যে তোর বাপকে ডাক দিব? মাথা পুরা খারাপ হয়ে গেল, ইচ্ছা করছে একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিই। রাগকে কন্ট্রোল করে বললাম। বলেন, কি বলবেন? ছেলে, তোর কাছে আগুন আছে? জি না, আগুন রাখি না। ছেলে, ওই ব্যাটা রাখিস না কেন? তুই জানিস না আমাদের আগুন লাগবে। আপনাদের এত আগুনের দরকার হলে নিজেরাই তো সাথে রাখতে পারেন। অন্যের কাছে হাত পাতার কি দরকার? ছেলে, ওই কি রাখবো না সেটা কি তোর কাছে থেকে শিখতে হবে? হুম বল, কথা বল। ছেলেটা আমাকে ধাক্কা দিতে লাগল। কি ব্যাপার? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? অন্য ছেলে হাত দিলে কি করবি তুই? পারলে কিছু কর। ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে ফেলল। 2টা ছেলে হঠাৎ করে আমার হাত 2টা ধরে ফেলল। বাকি 3 জন ইচ্ছামতো মারতে শুরু করল, আমি চাইলেও ওদের সাথে পেরে উঠতে পারছি না।
একটা ছেলে আমার মাথায় অনেক জোরে একটা আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম, দেখলাম সানি, আয়মান আর ফারিয়া আমার পাশে বসে আছে। আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি কিরে তোরা এখানে? সানি এখন কেমন লাগছে তোর? আমি ভালোই, তোদের কি অবস্থা বল? আয়মান আমরা ঠিক আছি, বল তোর এই অবস্থা কে করল? ফারিয়া এই আয়মান, তুই পাগল? ওর মাত্র জ্ঞান আসলো আর তুই এখনই প্রশ্ন শুরু করে দিলি? ও আগে একটু সুস্থ হোক, তারপর সবকিছু জানতে পারবি। সানি ডাক্তার বলেছে বিকালবেলা নিয়ে যেতে পারব। আমি সাদিয়া কইরে? ফারিয়া ওর আম্মু অসুস্থ, বাসায় চলে গেছে। একটু আগেও এখানে ছিল। তুই আজকে আর ম্যাচে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চল। ভালো হলে তারপর ম্যাচে যাবি। আয়মান আরে না, ও আমার সাথে যাবে। আমি আম্মুকে বলে দিয়েছি। আমি আমি কারো বাসায় যাব না। ম্যাচেই ঠিক আছি। তোদের টেনশন করার দরকার নেই। তোরা বরং এখন যা, পারলে বিকালবেলা আসিস। আর না পারলে আসার দরকার নেই, আমি বাসায় যেতে পারব। আয়মান আরে মাথা খারাপ নাকি? তোকে এভাবে রেখে যাব না। এই ফারিয়া তুই মেয়ে মানুষ, বাসায় বকাঝকা করবে, তুই বরং বাসায় চলে যা। আমরা জুয়েলকে বাসায় দিয়ে এসে তারপর যাব। ফারিয়া আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে কল দিস। সানি ওকে, যা তাহলে। কাল ক্যাম্পাসে আসলে দেখা হবে। এরপর ফারিয়া চলে যায়, সানি আর আয়মান বিকাল পর্যন্ত আমার সাথে ছিল। বিকালবেলা আবার ম্যাচে ফিরে গেলাম। এখন মোটামুটি ভালো লাগছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়, সানি আয়মান সময় পেলে এসে দেখা করে যায়। ফারিয়া, সাদিয়াও কয়েকবার আসছিল আর নিয়মিত গ্রুপে কথা হয়। 1 সপ্তাহ পর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম, সানি আর আয়মান আমার সাথেই গেল। ভিতরে গেলাম, দেখলাম ফারিয়া আর সাদিয়া আরও অনেকগুলো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমাদের দেখে এদিকে আসলো। সাদিয়া কিরে আসছিস? আমি সানি চল ক্লাসে যাই, অনেকদিন ক্লাস করিনি। আমি আরে আজব। তোরা তো প্রতিদিনই কলেজে আসিস, তাহলে ক্লাস করিসনি কেন? আয়মান আরে ব্যাটা তোরে ছাড়া ক্লাস করে কোনো মজা আছে? চল ক্লাসে চল। আমি চল। সাদিয়া আচ্ছা শোন 2টা ক্লাস করে চলে আসব। ফারিয়া কেন? সাদিয়া আজকে একটু ঘুরতে যাব। অনেক দিন কোথাও ঘুরতে যাই না। সানি আচ্ছা দেখা যাবে। এখন চল। তৃতীয় উঠার সাথে সাথে দেখলাম ওই গুন্ডি তন্নি মেয়েটা তার ফালতু বান্ধবীগুলার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছে। আমাদের দেখে এগিয়ে আসলো। তন্নি কিরে তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভাবছি সেদিনই মরে গেছিস। সানি ওই তোর সমস্যা কিরে? তুই ওর সাথে এমন করলি কেন? ভাগ্যিস সেদিন আমরা ছিলাম না, তাহলে দেখতি। তন্নি সাথে সাথে সানির কলার চেপে ধরে, তারপর বলে, তন্নি কি দেখাতি তুই? ডানা গজাইছে তাই না? বেশি পাকনামি করলে আজই টিসি দিয়ে লাথি দিয়ে কলেজ থেকে বের করে দিব। দেখি তোর কোনো বাপ আমার কি করতে পারে। আয়মান এই তোর বাবা কলেজের সভাপতি বলে যা ইচ্ছা তাই করবি নাকি? তন্নি তুই চুপ থাক, শালা ফালতু। সাদিয়া তন্নি তুই কিন্তু বেশি করে ফেলতেছিস, এই কলেজে আমরাও বেতন দিয়ে পড়ালেখা করি, তোর বাবার টাকায় পড়ি না। কথা বার্তা ঠিক করে বলবি। তন্নি ওই এই ছোটলোকের বাচ্চার জন্য তোদের এত দরদ কেন? ফারিয়া ছোটলোক হোক আর যাই হোক ও আমাদের ফ্রেন্ড। আর ওর বাবা তোর 14 গোষ্ঠীকে কিনতে পারবে। তন্নি মানে? সাদিয়া তোকে এত মানে বোঝাতে পারবো না, জায়গা দে, ক্লাসে যাব। তন্নি এই শোন, তোরা খুব ভালো করে জানিস আমি জিনিস, এখনো সময় আছে। ওই ছোটলোকের বাচ্চার সাথে আর মিশবি না। আয়মান সেটা তোকে জিজ্ঞেস করে আমরা করব না। তন্নি দেখ তোদের কি হাল করি,
একটা তো একটুর জন্য বেঁচে গেল, তোরা কি করে বাঁচিস সেটা আমি খুব ভালো করে দেখব। সানি, যা পারিস কর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতেছিলাম। ক্লাসে গিয়ে নীরবে বসে রইলাম। আয়মান, কিরে, কি ভাবতেছিস? আমি আমার জন্মই হয়েছে শুধু ভেজালের মধ্যে পড়ার জন্য মনে হয়। আয়মান, আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তারপরও তন্নি যদি তোদের কোনো ক্ষতি করে, ওর তো বিশ্বাস নেই। আয়মান, আরে কিচ্ছু করতে পারবে না। আমি তারপরও। একটু পর স্যার আসলো, এসে প্রিটেস্ট পরীক্ষার কথা জানিয়ে দিয়ে গেল। 1 সপ্তাহ পর পরীক্ষা। স্যার চলে যাওয়ার পর ক্যান্টিনে গিয়ে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাকিরাও বাসায় চলে যায়। এই 1 সপ্তাহ আর ক্যাম্পাসে যাইনি। যদি তন্নি মেয়েটা কোনো ঝামেলা করে পড়ে দেখা যাবে এই পরীক্ষাটাই মিস হয়ে যাবে। তার চেয়ে ভালো কলেজে না যাওয়াটাই উত্তম। সানি আর আয়মানের সাথে বিকালবেলা বসে বসে আড্ডা দিতাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রেডি হয়ে কলেজে চলে গেলাম। গেইটের সামনে আয়মানের সাথে দেখা। আয়মান, কিরে, আসছিস? আমি তোর জন্য দাঁড়িয়ে আছি। আমি হুম, বাকিরা কোথায়? আয়মান, ওরাও ছিল, আমি পাঠিয়ে দিয়েছি। আমিও, আচ্ছা চল হলো রুমে যাই। হলো রুমে গেলাম। সানিকে দেখলাম একদৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর কাঁধে হাত দিলাম। আমি, কিরে, কি দেখস? সানি, আরে মামা চলে আসছিস? আমি হুম, ওদিকে কি দেখস? সাদিয়াকে নাকি পাশেরটাকে? সানি, আরে না, তোরা আসছিস না দেখে ওদিকে তাকিয়ে রইলাম আর কি। আয়মান, বুঝি বুঝি, সব বুঝি। ফ্রেন্ড হয় আমাদের, ভুলেও অন্য কিছু চিন্তা করিস না, পরে দেখবি ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে গেছে। সানি, তুই শালা 1 লাইন বেশি বুঝিস। আমি, আচ্ছা বাদ দে, ভিতরে চল। সানি, হম চল। ভিতরে গিয়ে সিট নাম্বার খুঁজতে লাগলাম। অবশেষে মাঝখানের একটা টেবিলে আমার সিট পড়ল। আমার পাশেই দেখি তন্নির সিট। মেয়েটা প্রথমে বসে বসে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর বলল, তন্নি, ওই কুত্তা, তুই এখানে কেন? আমি, এই ভদ্রভাবে কথা বলেন। এখানেই আমার সিট, তাই আমি এখানে। তন্নি, কিন্তু তুই আমার পাশে বসতে পারবি না। আমি, সেটা আপনি স্যারকে বলেন। আমি এখানেই বসব। তন্নি, সেদিনের মাইরের কথা ভুলে গেছিস? আজকেও তোর একই অবস্থা করব। আমি, যা পারেন করেন, বাট আমি এখান থেকে অন্য কোথাও যাচ্ছি না। তন্নি, দেখ আমি কি করি। ধুর, এই মেয়েটা থেকে যতই দূরে থাকতে চাই ততই কাছে চলে আসি। আল্লাই জানে আজকে আমার কপালে কি আছে। তন্নি উঠে চলে গেল। বাইরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। স্যার, কি ব্যাপার জুয়েল? সমস্যা করতেছ কেন? আমি, স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। উনিই বলছে আমি নাকি এখানে বসতে পারবো না। স্যার, কেন এখানে বসলে সমস্যা কি? তন্নি, না স্যার, এই ছোটলোকের বাচ্চা আমার সাথে বসতে পারবে না। ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে বসার? সবগুলো স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। স্যার তন্নিকে বলল, স্যার বসার মধ্যে আবার যোগ্যতা কিসের? আর ও অনেক ভালো ছেলে। তন্নি, আপনার এত কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। আপনি জাস্ট ওকে এখান থেকে উঠতে বলেন। স্যার, এটা কোনো ধরনের বেয়াদবি? তন্নি, আপনি কি উঠাবেন নাকি আমি আব্বুকে কল দিয়ে আপনার ব্যবস্থা নিতে বলবো? স্যার, না না না, তোমার আব্বুকে বলার দরকার নাই। আমি ওকে উঠতে বলছি। বাবা, আমাকে কিছু মনে করো না, তুমি ওই পিছনের বেঞ্চটাতে গিয়ে বসো। আমি, কিন্তু স্যার প্লিজ বাবা, আমার কথাটা শুনো। আমি, ওকে স্যার। তারপর আমি পিছনে চলে গেলাম। রাগে পুরো শরীর গরম হয়ে গেল। ইচ্ছা করছে আগের রূপে ফিরে যাই, আর দেখিয়ে দিই জুয়েল কি জিনিস। মুহূর্তেই বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। নিজের রাগকে কন্ট্রোল করে পিছনে গিয়ে বসলাম।
পরীক্ষা শুরু হয়ে গেল, প্রশ্ন মোটামুটি কমন পড়েছে। ভালোই লিখলাম। তন্নি নাকি ফার্স্ট গার্ল, আমার টার্গেট তন্নিকে যেভাবেই হোক পিছাতে হবে। সেই টার্গেট নিয়ে আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল, আমি সবার শেষে যেতাম আর সবার আগে চলে আসুতাম। চাইতাম না আর কোনো ঝামেলা হোক, মাঝে মাঝে সানি আর আয়মান এসে বাসায় দিয়ে যায়। পরীক্ষার পর 7 দিন বন্ধ দেয়। সানি, আয়মান, সাদিয়া আর ফারিয়া সিদ্ধান্ত নিল কোথাও ঘুরতে যাবে। আমাকে বলল বাট আমার পকেটে কোনো টাকা ছিল না। তাদেরকে মিথ্যা কথা বললাম যে আমি টিউশনি রেখে যেতে পারবো না। হয়তো পরে দেখা যাবে আমার টিউশনিটাই চলে গেছে। পরে ওরাও আর ঘুরতে যায়নি, এমনি প্রতিদিন বিকালবেলা সবাই মিলে আড্ডা দিতাম। আজকেই বন্ধের শেষ দিন, সন্ধ্যার সময় টিউশনিতে গেলাম, গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি যেই বাসায় পড়াই সেই বাসায় তন্নি বসে বসে টিভি দেখতেছে, আমি দেখেই রেগে লাল হয়ে বলে, তন্নি ওই ছোট লোক তুই এখানে কেন? আমি কোনো কথা না বলে পড়ার রুমে চলে গেলাম। এখানে কোনো কথা বললে মেয়েটা আমাকে বারবার ছোট করবে। এখানে অন্তত আমার একটা মান সম্মান আছে। আমি গিয়ে পড়াতে শুরু করলাম, আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, আমি ও তোমার কে হয়? লিজা ও আমার ফুফাতো বোন, আপনি চিনেন নাকি? আমি না, এমনি। লিজা হারে ভাইয়া ও তো আপনাদের ওই কলেজেই পড়ে। দেখেননি কখনো? আমি একবার মনে হয়ে দেখেছিলাম, সেজন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, তুমি বই বের করো। তারপর বই বের করে পড়াতে শুরু করলাম। তন্নি আমাকে দেখেই ওই মামিকে মানে আমার স্টুডেন্টের আম্মুকে বারবার কি যেন বলতেছে, ওর মামিও কি যেন চিন্তা করল, তারপর কাকে কল দিয়ে কথা বলল। আমি ওই দিকে খেয়াল করলাম ওরা কি করতেছে, কিন্তু স্পর্শ বোঝা যাচ্ছে না। আমি পড়ানো শেষ করে যেই বাইরে চলে যাব এমন সময় স্টুডেন্টের আম্মু এসে আমাকে বলে, আন্টি এই নাও, একটা খাম। আমি কি এখানে আন্টি? আন্টি তোমার এই মাসের বেতন। আমি কিন্তু আন্টি আমার তো এখনো মাস শেষ হয়নি। আন্টি জানি, কিন্তু তোমার পড়ানো আমাদের ভালো লাগছে না, তাই আমরা লিজার জন্য অন্য টিচার ঠিক করেছি। তোমাকে আর আসার দরকার নেই। মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। এই 2টা টিউশনি দিয়েই আমি পড়ালেখার খরচ চালাই, খাওয়া দাওয়া করি, আর তন্নি আমার পেটেই লাথি দিল। বাহ, আসলেই নিয়তি কি থেকে কি করে বকা যায় না। আমি আর কোনো কথা না বলে ওই বাসা থেকে চলে আসলাম। তন্নিকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ফক্কিনি তোরে যদি কোনো দিন জায়গা মতো পাই তখন বোঝাবো জুয়েল কি জিনিস। আপাতত এই শহর এই ক্যাম্পাসে নতুন তাই কিছু করছি না। নিজের ফাউন্ডেশনটা ঠিক করে নিই, তারপর দেখবি। পরের দিন কলেজ খুলল কিন্তু গেলাম না, কেমন যেন বিরক্ত লাগছে। সানি আয়মান অনেকবার কল দিছে ধরিনি। রাস্তার বের হলাম, যদি 2-1টা টিউশনি পাই তাহলে আপাতত চিন্তাটা কমবে। কিন্তু এই নিষ্ঠুর শহরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। মাথার উপর বাবার ছায়া যে কি জিনিস এখন হাড়ে হাড়ে বুঝতেছি। ইচ্ছা করছে আবার আব্বু আম্মুর কাছে ফিরে যাই, কিন্তু সেটা অসম্ভব। আমি যেই কাজগুলো করেছি সেগুলোর জন্য আব্বু আম্মু জীবনেও আমাকে ক্ষমা করবে না। সেদিন বাসায় এসে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া কয়েকবার কল দিয়েছে, আমি ব্যাক করলাম। আমি কিরে কি অবস্থা? ফারিয়া ওই হারামি কল ধরিস না কেন? আমি সরি রে ঘুমেছিলাম, বল কি হইছে? ফারিয়া কালকে ক্যাম্পাসে আসিসনি কেন? কালকে তোকে স্যাররাও অনেক খুঁজেছিল। আমি কেন? আমি আবার কি করলাম? ফারিয়া আগে বল ট্রিট দিবি? আমি আচ্ছা বাবা দিব, এখন বল কি হইছে? ফারিয়া তুই আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছি। কংগ্রাচুলেশন দোস্ত। আমি আরে কি বলিস সত্যি নাকি? ফারিয়া তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আমি আচ্ছা ঠিক আছে তোরা ক্যাম্পাসে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেলাম।
মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বয়ে যাচ্ছে। তন্নি শালি, এবার ঠেলা বুঝো। বাবা সভাপতি আর নিজে একটু মেধাবী হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলেছিস আমাকে। এবার তোকে বুঝাবো আমি কি জিনিস। কলেজে চলে গেলাম, সবাই ছিল। আমি গিয়ে ওদের সাথে হাত মিলালাম। বাকি যারা আছে সবাই এসে কথা বলে গেল। নিজের কাছেও ভালো লাগছে। আয়মানকে দেখলাম একদম হিরো সেজে এসেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আমি কিরে আজকে এমন সাজুগুজু, ঘটনা কি? আয়মানবু দাঁড়া, একটু পর বলছি। আমি এখন বললে সমস্যা কি? আয়মান, সাদিয়া আর ফারিয়া চলে যাক। আমি ওরা সহজে যাবে না। তুই বরং এক কাজ কর, পুকুর পাড়ে চলে যা, আমি সানিকে নিয়ে আসতেছি। আয়মান ওকে। পরে আমি সানিকে সিস্টেম করে পুকুর পাড়ে চলে গেলাম। আমি এবার বল কি হইছে? আয়মান, কিভাবে যে বলি? সানি, ওই শালা আমরা কি তো শ্বশুর লাগি যে লজ্জা পাচ্ছিস, বল কি বলবি? আয়মান, দোস্ত সাদিয়াকে আমি ভালোবাসি, একটু সিস্টেম করে দে না। সানি, কোনো সাদিয়া? আয়মান, আমাদের বন্ধু সাদিয়া। আমি কি তুই আর মেয়ে ফেলি না? আয়মান, আরে কি করব বল, সেই প্রথম থেকেই ওরে ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয় তাই। তোরা না করলে কে করবে বল? আমি, আচ্ছা টেনশন করার দরকার নেই, দেখি কি করা যায়। আয়মান, আজকে বলে দে। সানি, শালা পাগল হয়ে গেছে। আমি, আরে আজকে না, সময় করে। আচ্ছা কয়েকদিন পর তো ওর জন্মদিন, সেদিন না হয় করে দিস। আমি শিখিয়ে দিব। আয়মান, থ্যাঙ্কস দোস্ত। সানি, এখন থ্যাঙ্কস দেওয়ার দরকার নাই, যখন কাজ হবে তখন দিস। এখন চল বাইরে যাই। আমি, হুম চল, ওরা বসে আছে। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি, সানি, আয়মান, সাদিয়া আর ফারিয়া বসে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় তন্নি তার পুরো গ্যাং নিয়ে আমাদের সামনে আসলো। এসেই আমার কলার চেপে ধরল। তন্নি, ওই খুব হিরো হয়ে গেছিস না? তুই এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবি। সানি যদি না যায় কি করবি তুই? তন্নি, ওই তুই চুপ থাক। তোর মতো ফালতুর সাথে কথা নাই। আয়মান, এই তোর সমস্যা কি? সব সময় গুন্ডামি মাস্তানি ছাড়া আর কোনো কাজ নেই তোর? তন্নি, দ্বারা তোরও ব্যবস্থা নিতেছি। খুব পাখা গজিয়েছে তাই না? ওই আমাকে, তোকে যেন দ্বিতীয়বার আর দেখি। আমি কি করবি দেখলে? তন্নি, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে তর্ক করিস। দেখ এবার আমি কি করি। আমি, আরে যা যা, যা পারিস কর। আমার চুলো ছিঁড়তে পারবি না। তন্নি, দেখবি কি করি, এখনো সময় আছে, চলে যা। ধুর, মেজাজটাই খারাপ করে দিল। না আর এখানে থাকব না, আমার জন্য আমার বন্ধুদেরও সমস্যা হতে পারে। আয়মান আর সাদিয়ার রিলেশনটা করে দিয়েই চলে যাব। কলেজ শেষ করে চলে যাচ্ছি, এমন সময় একটা ছেলে আমাকে পেছনে থেকে ডাক দেয়। আমি পিছনে তাকাতেই দেখি সেদিনের সেই ছেলেটা, যে প্রথম আমার গায়ে হাত দিয়েছিল। আমি কি, ভাই সমস্যা কি আপনার? ছেলে, সেদিনের মাইরে মনে হয় তোর পেট ভরেনি। আমি, মানে? ছেলে, মানে আজকেও তোকে মারার জন্য টাকা দিয়েছে। এখন তুই বল তোকে কি করব? আমি, তো মারেন, টাকা যেহেতু খেয়েছেন তো মারেন। মনে রাখবেন, বিনা অন্যায় কাউকে আঘাত করলে সেটার ফল আপনিও পাবেন। ছেলে, আচ্ছা শোন, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। আমি, কি শর্ত? ছেলে, তোকে এই ক্যাম্পাস থেকে চলে যেতে হবে। আর এক সেকেন্ডও এখানে থাকতে পারবি না। আমি। ছেলে, কিরে কিছু বলিস না কেন? আমি, ওকে চলে যাব। আপনার ম্যাডামকে বলবেন শান্তিতে থাকতে। ছেলে, তুই গেলেই উনি শান্তিতে থাকবে। আমি আর কোনো কথা না বলে বাসার দিকে হাঁটা দিলাম, চিন্তা করলাম আর না থাকাই বেটার হবে। আয়মান যে সাদিয়াকে প্রপোজ করবে বলেছিল সেটার কি হবে? ধুর, যা হওয়ার হবে, আগে ওদের দুজনকে মিলিয়ে দিয়ে যাই। কিন্তু সাদিয়ার বার্থডে তো আরও কয়েকদিন পর।
কয়দিন ক্যাম্পাসে গেলে ছেলেগুলো আবার আক্রমণ করবে। এবার আক্রমণ করলে আর বেঁচে থাকব বলে মনে হয় না, তার চেয়ে বেটার এই কয়েকদিন ক্যাম্পাসে যাব না। এভাবে কয়েকদিন চলে গেল। সানি আয়মান বারবার কল দিয়ে কারণ জানতে চাইল, আমি অসুস্থ বলে কাটিয়ে দিলাম। অবশেষে সাদিয়ার বার্থডে চলে আসলো। আগামীকাল সাদিয়ার বার্থডে। আজকে থেকেই সবাই মিলে প্রিপারেশন নেওয়া শুরু করলাম কিভাবে কি করব। বিকালবেলা সানি, আয়মান আর আমি দিঘির পাড়ে গেলাম। আয়মান দোস্ত কেমনে কি করব একটু তো বল। আমি কেকের অর্ডার দিয়েছিস? সানি আমি আসার সময় দিয়ে আসছি। আমি গুড। কেকের মধ্যে একটা রিং লুকানো থাকবে, আমরা তিনজন ছাড়া আর কেউই যেন না জানে। সানি অনুষ্ঠান করবি কোথায়? আয়মান সিজলার রেস্টুরেন্টে করলে কেমন হয়? আমি আরে না, ক্যাম্পাসেই করব। ফারিয়াকে বলে দিব আমাদের ডিপার্টমেন্টের সবগুলো মেয়েকে নিয়ে আসার জন্য। সানি ক্যাম্পাসে কোথায় করবি? আমি আমাদের ক্লাসেই, ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমাদের সবগুলো কাজ সেরে ফেলব। সানি আচ্ছা, ও প্রপোজ কিভাবে করবে? আমি বলছি, আয়মান শোন। আয়মান বল। আমি এই স্টাইলে প্রপোজ করবি, একটা কাব্য মুখস্থ করতে বললাম। আয়মান আচ্ছা, সাদিয়া যদি রাজি না হয়? সানি সেটা পরে দেখা যাবে, আগে প্রপোজ তো কর। আমি আমরা আছি, টেনশন করিস না। আশা করি অ্যাকসেপ্ট করবে। আয়মান দোয়া কর দোস্ত। আমি আচ্ছা, এখন কিছু কেনাকাটা করতে হবে। সানি কি কি কিনবি? আমি আগে বাজারে চল, তারপর না হয় দেখা যাবে। আয়মান ওকে চল। আচ্ছা, আরেকটা কথা। আমি কি? আয়মান কালকে কি শার্ট প্যান্ট পরব নাকি কোট ট্রাই? আমি কালকে পাঞ্জাবি পরবি। আয়মান তাহলে তোরাও পরিস। সানি সেটা পরে দেখা যাবে। আয়মান পরে না, চল আমরা সেম কালারের পাঞ্জাবি কিনে নিই, কালকে পরব। আমি আচ্ছা ঠিক আছে। এরপর তিনজনে মিলে অনেক কেনাকাটা করলাম, জন্মদিনের যতগুলো আইটেম আছে তার চেয়ে একটু বেশিই কিনলাম। সবগুলো কেনাকাটা শেষ, এমন জন্মদিন আমি এর আগে কখনো পালন করিনি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, সকালে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানির বাসার সামনে চলে গেলাম। আমি আর সানি তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম, যাওয়ার সময় সবগুলো জিনিস সাথে করে নিয়ে গেলাম। গিয়ে আমরা দুজনে ক্লাসরুম সাজাতে শুরু করলাম। সানি বলল, সানি এই ফারিয়াকে একটা কল দিব? আমি কেন? সানি ফারিয়াকে না ডাকলে হয়তো মনে কষ্ট নিবে। সাদিয়াকে ডাকার দরকার নাই। আমি আচ্ছা ঠিক আছে, কল দে। সানি ফারিয়াকে কল দিল। সানি হ্যালো ফারিয়া, কই তুই? ফারিয়া আমি তো বাসায়। কেন, কি হইছে? সানি আরে ফকিন্নি, বাসায় কি করিস? আজকে যে সাদিয়ার বার্থডে ভুলে গেছিস? ফারিয়া ও সিট, আমার তো মনেই ছিল না। তোরা কোথায়? সানি আমরা ক্লাসে আছি, তাড়াতাড়ি আয়। ফারিয়া ওকে, আমি সাদিয়াকে নিয়ে আসছি। সানি আরে ওরে নিয়ে আসার দরকার নেই। ওরে নিয়ে আসলে তো আমাদের সব প্ল্যান জেনে যাবে। ফারিয়া তাও ঠিক, আচ্ছা তোরা থাক, আমি আসছি। সানি তাড়াতাড়ি। ফারিয়া আসতে আসতে আমি আর সানি সবকিছু রেডি করে ফেললাম। একটু পর ফারিয়া আসলো। ফারিয়া কিরে, এত কিছু কখন করলি? আমি পরে শুনিস, এখন একটা কাজ কর। ফারিয়া কি কাজ? আমি সাদিয়া আসছে কিনা দেখ, যদি আসে তাহলে ক্লাসে আসতে দিস না, আমাদের এখনো অল্প একটু কাজ বাকি আছে। ফারিয়া আচ্ছা ঠিক আছে। সানি তো দাঁড়িয়ে আছিস কেন? যা বাইরে গিয়ে দেখ। আমি এই, তুই আয়মানকে একটা কল দে তো। সানি ওয়েট দিতেছি। সানি কল দিল। সানি কি ব্যাপার দুলা ভাই, কই আপনি? আয়মান আরে ব্যাটা এমনে বলিস কেন, শরম লাগে তো। সানি তোর শরমের গুষ্টি কিলাই। তাড়াতাড়ি আয়। আয়মান এই তো আমি গেইটের সামনে আছি। 2 মিনিট ওয়েট কর, আসছি।
সানি তাড়াতাড়ি আয়। একটু পর আয়মানও চলে আসলো। আমাদেরও সবকিছু রেডি। বাহ, এত সুন্দর লাগছে ক্লাসরুমটা দেখেই শরীরে একটা ভাব চলে আসলো। আয়মান বন্ধু, আমার তো শরীর কাঁপতেছে। সানি কেন? আয়মান, কিভাবে যে প্রপোজ করব? আগে কখনো কাউকে করিনি তো, তাও এই রকম একটা সুন্দর পরিবেশে। আমি কবিতাটা মুখস্থ করছিস? আয়মান, হুম। আমি ওটা মনে মনে রিভিশন দে। আয়মান, দিতেছি তো। কথা বলতেছি এমন সময় ফারিয়া কল দিল। ফারিয়া, হ্যালো জুয়েল। আমি, হুম বল। ফারিয়া, সাদিয়া তো আসছে। এখন কি করব? আমি, আচ্ছা নিচে দাঁড়া, আমি আসতেছি। ফারিয়া, তাড়াতাড়ি আয়। এরপর আমি চলে গেলাম। যাওয়ার সময় সানিকে বললাম সবগুলো ফ্রেন্ডকে ক্লাসে ডেকে নিয়ে আসতে। এরপর আমি নিচে চলে গেলাম, গিয়ে দেখি ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি যাওয়ার পর সাদিয়া, কিরে তোর আবার কি হইছে? আমি, কেন আমার আবার কি হবে? সাদিয়া, নীল পাঞ্জাবি গায়ে দিয়ে আসলি, ঘটনা কি? আমি, আরে কিসের ঘটনা, এমনি একটা কারণ আছে। সাদিয়া, তো কারণটা কি আমরা জানতে পারি না? ফারিয়া, ওই সব জানতে পারবি, এখন ক্লাসে চল। সাদিয়া, ওকে চল। আমি, ওই দাঁড়া। সাদিয়া, আবার কি হলো? আমি কোনো কথা না বলে ওর চোখগুলো আড়াল করে ধরলাম। সাদিয়া, কিরে চোখ ধরতেছিস কেন? আমি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এখন হাঁটতে থাক। আমি সাদিয়ার চোখগুলো ধরে ক্লাসে নিয়ে যাচ্ছি আর পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার এমন কর্মকাণ্ড দেখে সবাই আমাদের পিছন পিছন আসতে লাগল। যাই হোক, অবশেষে ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসেও অনেকগুলো বন্ধু ছিল। আমি ক্লাসে নিয়ে গিয়ে ওর চোখ খুলে দিলাম আর বললাম সারপ্রাইজ। সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে। আমিও বললাম হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিয়া এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, আর সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে। সাদিয়া যখন আমাকে জড়িয়ে ধরে, বেচারা আয়মান এক বুক মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায়। মনে মনে বললাম, শালা সারা জীবন তোকেই জড়িয়ে ধরবে। তারপর আমি বললাম, আমি যা, কেকটা কাট। সাদিয়া কেক কাটতে গেল। সানি কয়েকজন বন্ধুর হাতে অনেকগুলো বাজি দিয়ে দিল। সবাই বাজি ফাটাইতেছে, আবার অনেকে স্প্রে মারতেছে। এসব কাণ্ড দেখে ফারিয়াও অবাক হয়ে গেল। সাদিয়া মোমবাতি নিবাল, সবাই একসাথে উইশ করলাম। যখন সে কেক কাটবে তখনই কেকের ভিতর থেকে একটা রিং বের হয়। রিং দেখে সাদিয়া আরও বেশি অবাক হয়ে যায়। আমি আয়মানকে ইশারা দিলাম, এবার তার কাজ সেরে ফেলতে। আয়মান আস্তে আস্তে সাদিয়ার সামনে গেল, রিংটা হাতে নিয়ে ফিল্মি স্টাইলে হাত গেড়ে বসে আমি যে বাক্যটা শিখিয়ে দিয়েছিলাম সেটা বলতে লাগল। দেখেছি যেদিন প্রথম তোমায় দিয়েছি এই মন, এক জীবনে ভালোবেসে ভরবে না তো মন, ধরবে কি আমার হাত সারা জীবনের জন্য? বুঝবে কি আমার মন একটি বারের জন্য? যদি ধরো এই হাত, কথা দিলাম পুরো পৃথিবী ছেড়ে দিব, তবুও তোমার হাত ছাড়ব না। সাদিয়া, আমি তোকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আমি সারা জীবন তোর সাথেই কাটাতে চাই। আই লাভ ইউ সাদিয়া। কথাগুলো বলে আয়মান নিচের দিকে তাকিয়ে আছে, ডান হাতে রিংটি বাড়িয়ে দিয়ে। সাদিয়া গলা শুকিয়ে গেল মনে হয়, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আমার দিকে তাকাতেই আমি ইশারায় অ্যাকসেপ্ট করতে বললাম। সানিও বলল। এরপর ফারিয়ার দিকে তাকালো, সেও কিছুক্ষণ চুপ থেকে তারপর হ্যাঁ সূচক মাথা নাড়াল। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবল, তারপর নিজের হাত বাড়িয়ে দিল। আয়মান খুশিতে রিংটা পরিয়ে দিল। ক্লাসের সকল বন্ধু একসাথে তালি বাজাতে শুরু করল। এরপর কেক কাটল, আমরা একে অন্যকে খাইয়ে দিলাম। পরে একজন অন্যজনের মুখে কেক মেখে দিলাম। তারপর সবাই মিলে ছবি তুলতে লাগলাম। এমন সময় তন্নি মেয়েটা ক্লাসে আসলো। এসব কর্মকাণ্ড দেখেই রাগে লাল হয়ে গেল, আমার দিকে বড় বড় চোখ তুলে তাকাতে লাগল। দেখে মনে হচ্ছে আমি তার অনেক সম্পদ লুট করে নিয়ে আসছি।
তারপর কি যেন চিন্তা করে আবার ক্লাসের বাইরে চলে গেল। তন্নিকে দেখে আমারও কেমন যেন একটা টেনশন চলে আসলো, আল্লাহই জানে আজকে আবার কি করে। যাই হোক, সবকিছু শেষ করে আমরা সবাই কলেজ থেকে বের হয়ে গেইটের সামনে গেলাম, দেখলাম একটা পুলিশের গাড়ি। আমরা গেইট পার হয়ে বাইরে আসতেই একটা পুলিশ আমার কলার চেপে ধরে বলল, পুলিশ, ওই তোর নাম জুয়েল? আমি, জি। পুলিশ, চল তাহলে। আমি, কোথায়? পুলিশ, শ্বশুরবাড়ি, থানায়। আমি, আমার অপরাধ? পুলিশ, বাহ, শ্বশুরবাড়ি কি জিনিস তাহলে বুঝে গেছিস। অপরাধ কি সেটা থানায় গেলেই বুঝতে পারবি। সানি স্যার, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না, আগে কারণটা তো বলে যাবেন। পুলিশ, ওই তোরা চুপ থাক, তোদেরও ব্যবস্থা নিচ্ছি, তার আগে এই হালারে একটু দেখে নিই। এ কথা বলেই আমার কলার চেপে ধরে গাড়িতে তুলল। কোনো কিছু বুঝে উঠার আগেই থানায় নিয়ে গেল। থানার ভিতরে নিয়ে গিয়ে আমার হাত দুটো বেঁধে ইচ্ছামতো পিটাতে লাগল। একটু পর থানার বড় স্যার আসলো। আমি, স্যার দেখেন না, ওরা আমাকে বিনা অপরাধে নিয়ে এসে মারধর করতেছে। স্যার, কেন ইপটিজিং করার সময় এ কথা মনে ছিল না? আমি, মানে? স্যার, আসছে আমার তুলসী পাতা, এখন সবকিছু জেনেও না জানার ভান ধরতেছে। আমি, স্যার আমি সত্যিই বলছি, আমি কিছু করিনি। স্যার চুপ কর, তুই জাহেদ সাহেবের, তন্নির বাবা, মেয়ের সাথে ইপটিজিং করিসনি? আজকে সকালে তো ওর গায়েও হাত দিয়েছিস। ও তোর নামে মামলা করে গেছে, তার উপর জাহেদ সাহেবও রেগে আগুন। আমি, স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করিনি। ও মিথ্যা বলেছে। স্যার, আমরা তো কচি খোকা, কিছু বুঝি না। এত ছেলে থাকতে তোর নামে কেন বিচার দিল? নিশ্চয়ই তোর ভিতর কোনো ঘাবলা আছে। আমি, স্যার আমি সত্যি বলছি। স্যার চুপ কর শালা, এই কনস্টেবল ওর হাত পা বেঁধে ইচ্ছামতো পিটাও, ওর মুখ দিয়ে সত্য কথা বের করেই ছাড়বে। কনস্টেবলও, ওকে স্যার। তারপর দুইটা পুলিশ এসে আমাকে বেঁধে পিটাইতে শুরু করল। এতবার বলছি আমি কিছু করিনি, তবুও কেউ আমার কথা শুনল না। মার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করল। আমার এমন অবস্থা হয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছি না। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন অনেকবার আমাকে বলাতে চেয়েছিল যে আমি ইপটিজিং করেছি, বাট আমি স্বীকার করিনি। পরের দিন সকালবেলা সানি আর আয়মান একটা উকিল সাথে করে নিয়ে আসলো। তারপর জামিন নিয়ে আমাকে বের করল। সানি, কিরে তোর এই অবস্থা কেন? আয়মান, এই ব্যাটা মূর্খ, এখন এগুলো বলার সময় আছে, ওরে ডাক্তার দেখাতে হবে, চল। সানি, আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার দেখিয়ে বের হলাম। সানি আর আয়মান আমার সাথে আমার বাসায় আসলো। আয়মান, কি হইছে এবার বল। আমি, তন্নি আমার নামে মামলা দিছে। সানি, কেন, কিসের মামলা? আমি নাকি ওরে ইপটিজিং করছি। আর সেদিন সকালে ও কান্না করতে করতে থানায় নালিশ করে আসছে। তার উপর ওর বাবার কানেও গেছে যে আমি ওরে ডিস্টার্ব করি। সানি, তো তুই কিছু বলিসনি? আমি বলেছি অনেকবার, বাট কেউ বিশ্বাস করতে চায়নি। আয়মান, তো এখন কি করবি, কিছু চিন্তা করেছিস? আমি অন্য কোথাও ট্রান্সফার নিয়ে চলে যাব। আয়মান, মানে কি? অন্য কোথাও যাবি কেন? আমি এখানে থাকলে তোদেরও প্রবলেম হবে। সো না থাকাটাই বেটার হবে। সানি, আমরাও তাহলে ট্রান্সফার নিয়ে নিব। আমি, আরে ধুর, তোরা কেন নিবি? আচ্ছা বাদ দে, ফারিয়া সাদিয়া কেমন আছে? সানি, আছে ভালোই। আমি, আমার ব্যাপারে কিছু বলেছিস? আয়মান, হুম, সব জানে। আমি বলেছি। সানি, তুই তো শালা বলবি, এখন গফ হয়ে গেছে। সব কথা শেয়ার না করলে তো তোর ভাত হজম হবে না। আয়মান, এই ফালতু কথা কম বল, ওরা আমাদের ফ্রেন্ড, ওদেরকে না বললে কাকে বলবো? আমি, আচ্ছা বাদ দে তো। সানি, তুই এক কাজ কর, আমাদের বাসায় চল। কিছুদিন থেকে রেস্ট নিবি, তারপর এখানে আসিস। আমি, না, আমি এখানে ঠিক আছি।
আয়মান আচ্ছা এখন যাই, বিকালে আসব। আমি ওকে যা। এরপর ওরা চলে গেল, আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলাম। পুরো শরীর ব্যথা করতেছে। বিকালবেলা ওরা সবাই আসলো, ফারিয়া সাদিয়াও আসলো। সবাই মিলে আড্ডা দিলাম। এরপর যে যার মতো চলে গেল। আম্মুর কথা মনে পড়ল, আজকে যদি নিজের বাসায় থাকতাম হয়তো এতটা একা লাগতো না। এভাবেই কিছুদিন চলে গেল, আমিও মোটামুটি সুস্থ, সব কিছুই করি বাট কলেজে যাই না। ট্রান্সফার নিব করে নেওয়াই হচ্ছে না। পরের দিন কলেজে যাচ্ছি ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে, রাস্তায় বের হয়ে হাঁটতেছি, এমন সময় তন্নি একটা বাইক নিয়ে আমার সামনে এসে ব্রেক করল। তন্নি কিরে তুই এখনো বেঁচে আছিস? আমি। তন্নি শালা এই দুনিয়াতে কারো বিশ্বাস নাই, পুলিশকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললাম তারপরও তোকে ছেড়ে দিল। যাই হোক এখন কোথায় যাচ্ছিস? আমি কলেজে। মাথা নিচু করে। তন্নি কি? তোকে না বলেছি ক্যাম্পাসের কাছেও না আসতে, তারপরও তুই কলেজে যাইতেছিস? আমি কলেজ কি আপনার একার নাকি? তন্নি তুই মুখে মুখে তর্ক করিস আবার, দাঁড়া দেখ আজকে তোর কি হাল করি। শালা ছোটলোকের বাচ্চা। মুহূর্তেই মাথায় রক্ত উঠে গেল। আমি এই তুই কোনো জমিদারের মেয়ে? যত সব ফালতু বখাটে, লজ্জা করে না তোর ছেলেদের পিছনে লাগতে? তন্নি তোর সাহস তো কম না, তুমি আমাকে ফালতু বলিস, আবার বখাটেও বলিস, দেখ এখন বখাটে কি করে। এ কথা বলেই ঠাসস করে একটা বসিয়ে দেয়, তারপর আবার বলে, তন্নি তুই শুধু একবার কলেজে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। এ কথা বলেই বাইকে স্টার্ট দিয়ে টান দিল, আমি আবুলের মতো গালে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ও এত জোরে বাইক চালাচ্ছে দেখে আমার নিজেরই শরীর কাঁপতেছে। একটু পর যা দেখলাম তাতেই আমার পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। তন্নি একটা বাসকে ওভারটেক করতে গিয়ে অন্য একটা বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, রাস্তায় অনেক গড়াগড়ি খায়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম, তারপর দৌড় দিয়ে সেখানে গেলাম। তন্নির মাথা পেটে রক্ত বের হচ্ছে, বাম হাত ও বাম পায়ে অনেক আঘাত খেয়েছে মনে হয়, বাম পায়ের দুইটা আঙ্গুল ভেঙে উল্টে গেছে। সাথে সাথে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়, তারপর ওরে কোলে নিয়ে একটা সিএনজি ডেকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না দেখে আমি আমার শার্টটা খুলে ওর মাথায় বেঁধে দিলাম। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম, ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেন জানি খারাপ লাগতেছে, হয়তো আমার জন্য এসব হয়েছে। আমার সাথে রাগারাগি করে হয়তো ওর মেজাজ খারাপ হয়ে গেছে, সেজন্য স্পিডে বাইক চালাইছে, তাই এই অ্যাক্সিডেন্টটা করছে। বসে বসে ভাবতেছি, একটু পর একটা ডাক্তার রুম থেকে বের হল। ডাক্তার রোগী আপনার কি হয়? আমি জি ও আমার ফ্রেন্ড। ডাক্তার ওর ফ্যামিলির কাউকে কল দিয়ে আসতে বলেন, দরকার আছে। আমি তেমন কাউকে তো আমি চিনি না। কি দরকার আপনি আমাকে বলেন। ডাক্তার উনার অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমার্জেন্সি রক্ত লাগবে। আমি দিব। ডাক্তার আপনার এক ব্যাগে কিছু হবে না, কমপক্ষে 3 ব্যাগ লাগবে। আমি আচ্ছা দাঁড়ান আমি দেখি কি করা যায়। ডাক্তার তাড়াতাড়ি করেন। এরপর আমি আয়মানকে কল দিলাম। আমি হ্যালো দোস্ত কই তুই? আয়মান এই তো বাসায়, রেডি হচ্ছি কলেজে যাব। আমি দোস্ত তাড়াতাড়ি করে সানিকে নিয়ে আলকেমি হাসপাতালে আয়। আয়মান কেন কি হইছে? তোর কিছু হয়নি তো? আমি আরে না, আমি ঠিক আছি। তোরা 10 মিনিটের মধ্যে আয়। আয়মান ওকে আসতেছি, তুই বাইরে দাঁড়া। আমি ওকে তাড়াতাড়ি আয়। অনেকক্ষণ পর সানি আর আয়মান আসলো। আমি কিরে এত দেরি কেন? সানি আরে রাস্তায় জ্যাম ছিল। এখন বল কি হইছে? আমি বলার সময় নাই, তাড়াতাড়ি ভিতরে চল। রক্ত দিতে হবে। আয়মান কাকে রক্ত দিতে হবে?
আমি পরে বলছি, আগে চল। এরপর ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে 3 জনেই রক্ত দিলাম। তন্নির রক্ত গ্রুপ এ বি+, যার কারণে সহজেই আমাদের সবার রক্ত গ্রহণ করতে পেরেছে। রক্ত দিয়ে বাইরে এসে বসলাম। সানি, এবার বল রক্ত কার জন্য? আমি তন্নির জন্য। আয়মান মানে? আমি হুম। পুরো ঘটনাটা ওদের সাথে শেয়ার করলাম। সানি, তুই ওরে বাঁচালি কেন? তোর মনে নাই ও তোর সাথে কি কি করছে? তুই আমার জায়গায় থাকলে কি করতি? দেখ, ও আমার সাথে অন্যায় করেছে, আমিও জানি। আমারও অনেক ইচ্ছা ছিল ওরে একটা শিক্ষা দিতে, কিন্তু উপরওয়ালা যে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করিনি। আয়মান, আচ্ছা বাদ দে, তুই যে ওরে হাসপাতালে নিয়ে আসছিস সে কি জানে? আমি না, আর জানার দরকারও নেই। তোরাও কিছু বলিস না। সানি না বললে সে ভাববে সে নিজে থেকেই বেঁচে গেছে। আমি ভাবুক, আমরা যে রক্ত দিয়েছি সেটাও বলার দরকার নেই। ওর জ্ঞান ফিরে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। সানি, কিন্তু ওরে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা 1 মিনিট, তোর শার্ট কই? আমি তন্নির মাথা বেঁধে দিয়েছিলাম, এখন মনে হয় কেবিনে। আয়মান, তো এখন কি করবি? আমি ওর জ্ঞান আসা পর্যন্ত থাক, দেখি না কি হয়। যদি কিছু লাগে। সানি, এই কেটে পড় এখান থেকে। আয়মান, কেন? সানি, পিছে দেখ। পিছনে তাকিয়ে দেখি তন্নির গুন্ডি ফ্রেন্ডসগুলো সবাই আসতেছে। আমরা যেই উঠে চলে যাব তখনই লিজা মেয়েটা ডাক দেয়। তন্নির অনুপস্থিতিতে লিজাই লিডারের দায়িত্ব পালন করে। লিজা, হই দাঁড়া। সবাই দাঁড়ালাম। লিজা, তোদের লজ্জা করে না? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে হাসপাতালে এসে ওরে মারার চেষ্টা করতেছিস? সানি রেগে কিছু একটা বলতে যাবে এমন সময় আমি ইশারায় না করে দিলাম। তারপর লিজা মেয়েটা আবার বলে, লিজা, তোকে, আমাকে না, সেদিন পুলিশ এত মারা মারল, তারপরও তোর লজ্জা শরম নাই? আমি, লিজা, একবার শুধু তন্নি ভালো হোক, তারপর দেখি তোদের পুরো টিমের কি হাল করি। চিল্লাচিল্লি শুনে একটা ডাক্তার ভিতর থেকে আসলো। ডাক্তার, কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছেন কেন? লিজার, দেখেন না ওরা মেয়েটা অসুস্থ শুনে মেয়েটাকে মেরে ফেলার জন্য এখানে এসেছে। আপনি প্লিজ পুলিশকে কল দিয়ে ওদের নিয়ে যেতে বলেন। ডাক্তার, চুপ থাকেন, ওরাই আপনার ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছে আর রক্ত দিয়েছে। কোনো কিছু না জেনে বেডবিহেভ করবেন না। লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর আমরা আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে চলে আসলাম। ভাবছিলাম তন্নির বাবাকে গিয়ে বলবো, এখন যেহেতু ওর বান্ধবীরা আসছে ওরাই বলবে, আমাদের আর না বলাই ভালো হবে। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। 15-20 দিন চলে গেল। আমি বিকালবেলা একটা পার্কের পাশে গিয়ে বসলাম। আগে তো এই সময় টিউশনি করিয়ে সময় কাটাতাম, কিন্তু তন্নি তো সেই টিউশনিটাও বন্ধ করে দিল। বসে বসে ভাবতেছি ট্রান্সফার কিভাবে নিব। হঠাৎ করে কেউ একজন আমার কাঁধে হাত দেয়, পিছনে তাকাতেই, চলবে।